বাংলাদেশের রাজনীতিতে বইছে এক অভূতপূর্ব ঝোড়ো হাওয়া। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন তারেক রহমান। এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের কারাবন্দী এমপি, মন্ত্রী এবং নেতাকর্মীদের মুক্তি ও আইনি সহায়তার ঘোষণা দিয়ে রাজপথের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন। তারেক রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো আওয়ামী লীগ নেতাকর্মী যেন মিথ্যা মামলা বা হয়রানির শিকার না হন, সেটি তিনি নিজে তদারকি করবেন। এবার আওয়ামী লীগ আমাদের বন্ধু দল জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ একটি চাঞ্চল্যকর বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা। দর্শক, ব্রেকিং নিউজ এবং তাজা খবর আপনাদের মাঝে প্রকাশ করতে যাচ্ছি। একদম না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে বইছে এক অভূতপূর্ব ঝোড়ো হাওয়া। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়ে শীর্ষ নেতা তারেক রহমান। এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের কারাবন্দী এমপি, মন্ত্রী এবং নেতাকর্মীদের মুক্তি ও আইনি সহায়তার ঘোষণা দিয়ে রাজপথের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন। তারেক রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো আওয়ামী লীগ নেতাকর্মী যেন মিথ্যা মামলা বা হয়রানির শিকার না হন, সেটি তিনি নিজে তদারকি করবেন। আওয়ামী লীগের কোনো এমপি, মন্ত্রী বা তৃণমূলের কর্মী অন্যায়ভাবে জেলে পচে মরবে না। তাদের দ্রুত জামিনের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করব। রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি আমাদের পরিহার করতে হবে। সবচেয়ে বড় চমক ছিল সচিবালয় এবং প্রশাসনে জনবল নিয়ে তার বক্তব্য। তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রশাসনে আওয়ামী লীগের অভিজ্ঞ কর্মকর্তাদেরই দেখতে চান। সচিবালয় আওয়ামী লীগের দক্ষ নেতাকর্মী ও কর্মকর্তাদের রেখে দেওয়ার পক্ষপাতী তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, সচিবালয়ে জামাতের কোনো লোক থাকতে পারবে না। প্রশাসনের আমূল সংস্কারে আমরা জামাতকে ঠাঁই দেব না। ঐতিহাসিক স্থাপনা ভাঙচুর প্রসঙ্গেও সুর নরম করেছেন এই নেতা। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ৩২ নম্বর বাড়িটি ভেঙে ফেলা আমাদের বড় ভুল ছিল। এটি জাতীয় ইতিহাসের অংশ। এই ভুলের জন্য আমি অনুতপ্ত এবং দেশবাসীর কাছে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি। তারেক রহমানের এমন অভাবনীয় ও বিস্ফোরক বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকে এটিকে নতুন রাজনৈতিক জোটের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে বলছেন কৌশলী চাল। বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রতি তার কঠোর অবস্থান ভবিষ্যতে দেশের জোট রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দেন তারেক রহমান। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও সাধারণ কর্মীদের ওপর হওয়া মিথ্যা মামলা এবং প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে তার সাম্প্রতিক বক্তব্য এখন টক অফ দ্য কান্ট্রি। প্রথাগত রাজনীতির ধারা ভেঙে তিনি সরাসরি আওয়ামী লীগের পক্ষে এবং জামায়াতের বিপক্ষে অবস্থান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় নিয়ে তারেক রহমানের অবস্থান সবাইকে চমকে দিয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনে অভিজ্ঞতার প্রয়োজন আছে। দক্ষ প্রশাসকদের সরাতে গিয়ে সচিবালয় অচল করা যাবে না। আওয়ামী লীগের অভিজ্ঞ কর্মকর্তাদের তাদের পদে বহাল রাখার পক্ষে মত দেন তিনি। তারেক রহমানের এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। যেখানে বড় দলগুলো একে অপরকে নিশ্চিহ্ন করতে মরিয়া, সেখানে আমজনতা দলের নেতার এমন উদার ও আক্রমণাত্মক অবস্থান ক্ষমতার ভারসাম্যের নতুন কোনো সমীকরণ তৈরি করছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। মুক্তিযোদ্ধারা কইছিল আমার, যে কইছিল হ্যাঁ হইল রাজাকার, যে ইয়ার বিরুদ্ধে গেছে হ্যাঁ রাজাকার। এই যে 54 বছর আমার একটা খেলা দেখলেন, এই যে সুবিধাবাদী মুক্তিযোদ্ধারা আমাদেরকে শোষণ করে 54 বছর খাইল। আপনারা এই যে বললাম এই কথাটা একটা উত্তর আপনাদের মাধ্যমে আমি দিতে চাচ্ছি। প্রত্যেকটা স্বাধীনতা দিবসে আপনারা দেখবেন আর্কাইভ থেকে কিছু ছবি নিয়ে আসে, ওই ছবির ভিতরে একটা রিক্সার উপরে 2টা মানুষের লাশ করে আছে। আপনারা এটা খেয়াল করছেন? এটা সেই 1971 সালে 25শে মার্চ বর্বর পাকিস্তানিদের হানাদার বাহিনীর হামলায় এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যতগুলো রিক্সা চালক ছিল সবাইকে শহীদ করা হয়েছিল। এই সুবিধাবাদী মুক্তিযোদ্ধারা নিজেরা বোনের ছেলেকে নিজের ছেলে বানায়া সরকারি চাকরি দিছে, কিন্তু একটা রিক্সা চালকের ব্যাপারে কোনো কথা বলে নাই। ব্যবস্থা সব বিষয় চালু হয়েছে, কেউ সুবিধা নিতে বাদ দেয় নাই, সবাই সুবিধা নিয়েছে। কিন্তু রিক্সা চালকরা যে মরার পরেও ছিল তাদের কথা কেউ বলে নাই। এটা কি মিলেছে?
ওই সংবিধানে ওই সুবিধাবাদীদের কথা লেখা ছিল, জুলাই সনদেও তাদের কথাই লেখা। এই সংগ্রামী চলবে, কিন্তু যাদের অবদান তাদের কথা কেউ বলবে না। আজকে আপনারা খেয়াল করে দেখছেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আমরা লাশ পাহারা দিচ্ছি, পুলিশ যখন ওই মাথা থেকে গুলি ছুড়লো, একটা মানুষ কেউ ছিল না। এই ফরিদপুরের আনোয়ার, আমি ওই শহীদদের লাশ ভ্যান গাড়িতে উঠাই দিচ্ছি। সিসি ক্যামেরা নাই, বেইমানেরা চেক করে দেখতে পারে না। আমাদের না হলে আমাদেরকে সাজা দিয়ে দেব, আমাদের ফাঁসি দিয়ে দেব। আমরা বারবার বেইমান বলে আমাদের উত্তর করে না কেন? এখন হয়তো ছাদের উপরে তীর পালাই দেবো আমার উপরে, যে এত বেইমান কষ্টে। কিন্তু এক ফোঁটা জীবন যদি আমার দেহের ভিতরে থাকে, আমরা বলবোই যে ৭১-এর পরে জন্ম নিয়ে পড়ছি সুবিধাবাদীদের কবলে, ২৪-এ পড়ছি বেইমানের কবলে। এই কারণে ৩ চাকার ড্রাইভারের ভাগ্যের পরিবর্তন হয় না। না হলে ইনসাফ কায়েম হয়েছে, ইনসাফ আমাদের উপরে কায়েম হয় না কেন? এই যুগের পোলাপান্না, এই যুগের সন্তানরা, এই যুগের প্রজন্ম, এই যুগের এরাই দেশ চালাইবো। এগো একটা বুলেট যদি চলে লাগবো, আমি মোহাম্মদ আখতার হোসেন বললাম, একটা পুলিশ, একটা ছাত্র, একটা কোনো বৈজ্ঞানিক, একটা কোনো যদি দেশের এই সাংবাদিক মারা যায়, তাহলে যে দলেই হোক জবাব দিতে হবে। আর আমি ঘুষ খাই নাই তো, আমি দুর্নীতি করি নাই তো, আমি গরিব দেখে এই কথাটা বললাম। শিক্ষিত সমাজ বলতে পারে না, ভয় পায়। আমি ভয় পাই না, মাইর আলান 2বার মাইর খাইছি এই 18 মাসে। এই 2 বছরে এই সব কথা বলার জন্য 2বার মাইর খাইছি আমি। এমন গুসা, এমন লাত আমার বাবা বসে খাইনি। এটি ছাত্র হইতে পারেন না, এটি ছাত্র হইতে পারেন না। আর এইবার যে কষ্ট করছি এই 2 বছরে, এই পায়ের চালকেরা কেউ খবর নেন নাই। এই দেশবাসী আমাদের ঋণ কখনো শোধ করতে পারবেন না। আমাদের বহুত মিথ্যা আশ্বাস দিচ্ছেন আপনারা এত বছর। পুরো হয়েছে খালি মিথ্যা আশ্বাস। কারণ মূর্খ তো আমরা, মূর্খরা কি দেশ চালায়? খালি কি আশ্বাস দিব? আছি আপনাদের সামনে। আপনারা যেটা প্রথমে মেনশন করেছেন যে অস্ত্র কেন প্রদর্শন করেছে, আসলে অস্ত্র প্রদর্শনের প্রথম কথাটা হচ্ছে আমার একটা এখানে একটা কথা আছে আমাদের দ্বন্দ্ববিধির ৯৯ ধারা অনুযায়ী নিজের জানমাল এবং সরকারি জানমাল এবং নিজের সম্পত্তি এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে সরকার আমাকে একটা বৈধ অস্ত্র দিয়েছে। সেই অস্ত্রটা আমি ইউজ করতে পারবো। অস্ত্রটা অল টাইম দেখা যায়, কারণ এইটা তো আমাকে সরকার তো দিয়েছে ইউজ করার জন্য। যদি আমার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলাই আপনাদের মাঝে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে নিত্য নতুন সকল আপডেটগুলো, ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।